বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? গড ব্লেস ইউ ফ্রম ডেথের এপিসোড 9কে আমি বাংলা অনুবাদ করতে চলেছি। তোমরা যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও। যারা আগের এপিসোডগুলো দেখেনি তো গাইজ আগে প্লিজ দেখে নাও, নাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না। কাহিনি স্টার্ট হয় আমাদের দেখানো হয় যেখানে থোপ বলতে থাকে যে প্লিজ সিংহা, আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না। তো এটা শুনে সিংহা তাকে বলেছে যদি কিছু প্রবলেম হয় তুমি আমাকে জানিও। তো এটা শুনে থোপ বলেছে আমি বলছি না আমি সেফ আছি, তুমি চিন্তা করো না। তারপরে তারা ঘরের ভিতরে আসে, যেখানে আসার পরে থোপ কিছু আওয়াজ শুনতে পায়। তো সিংহা তাকে জিজ্ঞাসা করে যে থোপ কী হয়েছে তোমার? থোপ বলে যে তুমি বাইরে যেয়ে আমার জন্য ওয়েট করো কিছুক্ষণের জন্য। এটা শুনে সিংহা তাকে বলে যে না আমি এটা করবো না, আমি তোমাকে একা ছাড়বো না। থোপ তাকে বলে যে প্লিজ তুমি বাইরে যাও, তুমি আমার জন্য একটু ওয়েট করো, আমি একটা কাজ করেই চলে আসবো। যেটা শুনে সিংহা তাকে বলে যে বাট আমি তোমাকে একা ছাড়তে চাই না। থোপ তাকে বলে যে আমি ঠিক আছি, তুমি জাস্ট আমার উপরে একবার ভরসা করো, তুমি যদি না বাইরে যাও তাহলে এখানে আমি কিছুই জানতে পারবো না। যেটা শুনে সিংহা তাকে বলে যে কিছু হলে তুমি আমাকে কল করো। তো সে ওকে বলে। তারপরে দেখানো যে স্যার যাওয়ার পরে চারিদিকে দরজা বন্ধ হয়ে যায়, আর সে সেই স্যামনটাকে দেখতে পায় যে তার সামনে এসে দাঁড়িয়ে যায়। যে সে বলে যে তোমার সাহস কী করে হলো? তুমি এখানে এসেছো, তুমি জানো না যারা এখানে আসে তারা কেউ বেঁচে ফিরে না, সবাই এখানে আসলেই মারা যায়। তখনই থোপ পিছন ধার থেকে কত আত্মাকে দেখতে পায়, সে করে চেল্লায়। সিংহা দরজা খোলার চেষ্টা করে কিন্তু দরজা খোলা যায় না। তো সে জিজ্ঞাসা করে যে তুমি কি ঠিক আছো, কী হয়েছে থোপ? থোপ তাকে বলে যে সিংহার কিছু হয়নি, তুমি প্লিজ ভিতরে এসো না, প্লিজ আমার উপরে একটু বিশ্বাস করো, আমি এখন একদম ঠিক আছি। যেটা শুনে সিংহ বলে যে ওকে, আমি আর আধ ঘন্টা ওয়েট করবো, যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমি এখানে ওয়েট করবো, নাহলে আমি কিন্তু দরজা ভেঙে ভিতরে চলে আসবো। যেটা শুনে তোপ্তাকে বলে যে তুমি জাস্ট আমার উপরে একটু বিশ্বাস রাখো, নাহলে আমাদের এতটা পরিশ্রম জাস্ট বৃথা যাবে। যেটা শুনে সিংহ বলে যে ওকে আমি তোমার উপরে একটু ভরসা করছি, বাট 30 মিনিটের বেশি আমি কিন্তু এখানে ওয়েট করবো না, ঠিক আছে? আর কিছু হলেই তুমি আমার নাম ধরে ডেকো। সে ওকে বলে। তারপর সিনে দেখানো যায় সে মন্ত্র বলতে থাকে, আর ওখান থেকে সবাই গায়েব হয়ে যায়। তারপরে সিনে থোপ পিছন ঘুরে দেখে যে একে যে সে সামনটা বলে যে তোমাকে আমি বলেছিলাম না তুমি এখানে এসো না, তো তুমি তারপরে এখানে কেন এসেছো? থোপ বলে যে আমি তোমাকে ডিস্টার্ব করতে চাইনি, বাট আমি জাস্ট তোমাকে একটা জিনিস জিজ্ঞাসা করতে এসেছিলাম সেই রিচুয়ালসের ব্যাপারে, 7টা বডি স্যাক্রিফাইসে। তো এটা শুনে সে স্যামন বলে যে তুমি ওটা কী করে জানলে? থোপ বলে যে আমি ওই ব্যাপারে অনেক কিছু জানি, আর আমি আপনার কাছ থেকে আরও জানতে চাই যে ওই ব্যাপারে কী হয়েছিল। যেটা শুনে স্যামন বলে যে সবাই তো সব কিছুই জানে, আর এটা জানার জন্য তুমি এখানে এসেছো? তোমার কি মনে হয় তুমি আমাকে কী প্রাইজ দিতে পারবে যার জন্য আমি তোমাকে এই কথাগুলো বলবো? কিছু তো অফার করো তবে না বলবো। যেটা শুনে থোপ ওখানে একটা ধারালো জিনিস নেয় আর তার হাত থেকে কেটে রক্ত দেয়। তো এটা শুনে সে বলে যে লাইভ এক্সচেঞ্জ রিচুয়ালস, তুমি জানো তুমি যখন এই রক্ত দিলে তো আগে। যেটা শুনে সে শকড হয়ে যায়, মানে 25 বছর আগে এই রিচুয়ালস ফলো হয়েছিল, আর সেই স্যামনটাই করেছিল যে একজন চিফ এসেছিল তখন এই রিচুয়ালস হচ্ছিল সেটাকে বন্ধ করতে। সেই অফিসারটা যখন এই রিচুয়ালসটাকে বন্ধ করে তখন সেই অফিসারের পেটের মধ্যে ছুরি গেঁথে যায়, যেটার জন্য তার বডি থেকে প্রচুর ব্লাড বেরোয় আর এই রিচুয়ালসটা আটকে যায়। তখন সেই কপটা রিয়ালাইজ করেনি যে সে যেইটাকে আটকেছে সেটা অলরেডি তার লাইফের এত বড় একটা শত্রুতা হয়ে দাঁড়িয়ে গেছে। তারপরে দেখানো যায় যখন সেই অফিসারটা ঘরে খাবার খাচ্ছিল সে খুনের উল্টি করে, তারপরে তার সেই যে চোটটা সেটা পুরো ঘা হয়ে খারাপ হতে থাকে। তারপরে সেই অফিসারটা মারা যেতে সময় চলে আসে, তখন সে সেই সামনের কাছে আসে আর বলে যে প্লিজ সাহায্য করুন, যা হয় তাই আমি করব, কিন্তু সাহায্য করো, আমার গোটা ফ্যামিলি বিপদে আছে। সেমন তাকে বলেছিল যে তুমি নিজের লাইফ বাঁচাতে পারবে, তুমি যদি এই রিচুয়ালসটা ফলো করো তবেই তুমি নিজের জীবনও বাঁচাতে পারবে, তোমার ছেলের জীবনও বাঁচাতে পারবে, আর তোমাকে আমি যা যা বলবো তুমি সেইভাবে করবে, আর তুমি এইবারও গেছে। তারপরে সিনে দেখানো হয় যে থোপ বাইরে বেরিয়ে আসে, সিংহা তাকে দেখে শকড হয়ে যায় আর বলে যে থোপ তুমি চলে এলে, কী হলো? থোপ বলে যে কাজ হয়ে গেছে। তারপরে সে তার হাত দেখে আর বলে যে তোমার হাতে কী হয়েছে? তোমার হাতে ব্লাড বেরোচ্ছে কেন? থোপ ওই ঘোষটা কি তোমাকে হার্ট করেছে? কী হয়েছে বলো? ও যদি তোমাকে হার্ট করে থাকে আমি ভিতরে যে ওকে আবার হার্ট করব, তুমি দাঁড়াও। তখনই থোপ তাকে আটকায় আর বলে যে সিংহা কিছুই হয়নি, তুমি আমার কথা শুনো। তো সিংহা তাকে বলে যে ও মারা গেছে তো কী হয়েছে, আমি ওকে ছাড়বো না, ও তোমাকে কেন হার্ট করবে? তো থোপ তাকে বলে যে আমাকে হার্ট ও করেনি, আমি নিজেকে হার্ট করেছি, আর এটা আমার করা দরকার ছিল। যেটা শুনে সিংহা শকড হয়ে বলে যে তুমি নিজেকে হার্ট করেছো কেন? তুমি আমাকে প্রমিস করেছিলে তুমি হার্ট করবে না কাউকে। যেটা শুনে থোপ বলে যে আমাকে এটা করতেই হলো, যে আমি যদি এটা না করতাম তাহলে আমরা সত্যিটা কখনোই জানতে পারতাম না, আর এখন আমি সব সত্যিটা জেনে গেছি যে কিলার্স কী চায়, যার জন্য আমরা কিলার্সকে ধরতে পারবো। যেটা শুনে সিংহা বলে যে তুমি কাজের কথা পরে ভাবে, আগে নিজের ব্যাপারে চিন্তা করো, আগে চলো হসপিটাল যেতে হবে। আর আমাদের এখানে কিংয়ের বাবাকে দেখানো হয় যে পুলিশ স্টেশনে আসে আর বলে যে কী ব্যাপার,
আমি কি তোমাদের কোনো কাজে বাধা ঢেলে দিলাম? তো তাকে দেখে সবাই শকড হয়ে যায় আর বলে যে না সার্জেন্ট, এরকম কিছুই নয়। যেটা শুনে তারা সবাই ওখান থেকে চলে যায় আর কিংয়ের সঙ্গে সে কিছু ডিসকাস করার কথা বলে। তারপরে সে কিংকে বলে যে তোমাকে আমি কতদিন আগেই বলেছিলাম যে এই কেসটাকে তাড়াতাড়ি বন্ধ করো, তুমি এই সামান্য কেসটাকে বন্ধ করতে পারছো না, তুমি কি করছোটা কি? তোমার এখনও কত সময় লাগবে এই কেসটাকে বন্ধ করতে? নাকি তুমি চাও যে লোকের সামনে আমি ছোট হই, তাই তো? তোমার একটু চিন্তা নেই। যেটা শুনে কিং বলে যে বাবা তুমি যাই বলো আর তাই বলো, আমি তোমাকে এমব্রেস করতে চাইনি, বাট এই কেসটার আমি সলিউশন ঢোঁড়ার চেষ্টা করছি। তো এটা শুনে তার বাবা কে করবে? আর তোমার সেই পুরনো বন্ধু, তোমরা দুজনে মিলে আমার সঙ্গে পাঙ্গা নিতে যেও না, ঠিক আছে? তোমার মনে আছে তো আমি আগের বাড়ি কী করেছিলাম? সেই জন্য আমি তোমাকে বলছি, আমার কথা শুনে নাও। তারপরে সিনে আমাদের ড্যানকে দেখানো হয় যে মকের কাছ এসেছিলো, বলে যে আমি ল্যাব রেজাল্ট পিক করতে এসেছি। তো ড্যান তাকে বলে যে তুমি ওয়েট করো ভিতরে এসে, আমি তাড়াতাড়ি বানিয়ে দিচ্ছি। তারপরে মক এসে ভিতরে বসে আর বলে যে তোমার কি হয়েছেটা কি? কিছুদিন ড্যান বলে যে কেন তুমি এই কথাটা কেন জিজ্ঞাসা করছো? যেটা শুনে মক তাকে বলে যে কারণ তোমাকে দেখে মনে হচ্ছে না যে তুমি খুব ভালো আছো বলে, তোমাকে দেখে যেন মনে হচ্ছে যে তুমি এই কিছুদিন ঠিকভাবে ঘুমাতেও পারোনি। যেটা শুনে সে বলে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো, বাট যবে থেকে আমি ওই শান্তি টিম হাউসে গেছি তারপর থেকে আমি ঠিকঠাকভাবে ঘুমাচ্ছিলাম। কেন আমার মুখ দেখে কি এতটাই খারাপ লাগছে? যেটা শুনে মক বলে যে তুমি জানো তুমি যে ঘুমাওনি কিছুদিন, সেটা তোমার মুখ দেখে প্রচণ্ড ভালোভাবে বোঝা যাচ্ছে। অনেস্টলি আমি এইসব জিনিস আগে বিশ্বাস করতাম না, বাট যখন এইসব জিনিসের ব্যাপারে আমি বেশি করে জানতে পারছি তখন আমার মনে হচ্ছে যে পুরোনো যুগের আগের লোকেরা যেমন বলতো সেগুলো হয়তো সব মিথ্যে নয়, সবই সত্যি। যেটা শুনে ড্রেন বলে যে মানে তুমি কি বলছো? তো মক বলে যে যখন কেউ ভালোভাবে না ঘুমায় তার সঙ্গে খারাপ জিনিস খুব তাড়াতাড়ি ঘটে। যেটা শুনে সে পিছনে আসার বলে যে তুমি ড্রেনের ব্যাপারে চিন্তা করো না, আমি ওর খুব ভালোভাবে টেক কেয়ার করছি। তো মক বলে যে ও হো ঠিক আছে, যখন তুমি সত্যি ওর ভালোভাবে টেক কেয়ার করছো তাহলে আমি তোমাদের দুজনের মাঝখানে আর এখন বাধা হয়ে দাঁড়াবো না। অ্যাকচুয়ালি আমি জাস্ট একটু হেল্প করতে চাইছিলাম, ড্রেনকে বলছিলাম যে আমি একটা স্যামনের নাম শুনেছিলাম, তো তুমি মন্দিরেও যেতে পারো। যেটা শুনে সে বলে যে আমরা ডক্টর হয়ে আমরা প্রচণ্ড বিজি, আমরা তোমার মতন নয় যার কাছে কোনো কাজ নেই, কিন্তু ডক্টরদের কাছে অনেক কাজ হয়, তো সেই জন্য তোমাকে এত ভাবতে হবে না। যেটা শুনে মক বলে যে ঠিক আছে ঠিক আছে, আমি জাস্ট ল্যাব রেজাল্টটা নিয়ে এখান থেকে চলে যাব, আর আমি তোমাদের মাঝখানে বেশি কাবাব মে হাড্ডিও হতে চাই না, ঠিক আছে? যেটা শুনে সে তাকে বলে যে ওকে তুমি ওয়েট করো, আমরা এখানে তোমাকে রেজাল্ট দিচ্ছি। তারপরে মক আবার কিছুক্ষণ পরে বলে যে সত্যি কথা বলতে আমি সত্যিই বলছি, এটা হয়তো তোমাকে বদার করবে, বাট তুমি কোনো মন্দিরেও যেতে পারো, যে তোমার সঙ্গে কেন এইসব জিনিসগুলো হচ্ছে, এটা বেটার হবে। যেটা শুনে সে ওকে বলে। তারপরে সিনে দেখানো হয় সে দাঁড়িয়ে থাকে রিসেপশনের সঙ্গে কথা বলে। ড্রেন বলে যে আমার লাঞ্চ ব্রেক হয়ে গেছে, আমাকে এবার যেতে হবে। যেটা শুনে সে বলে যে তো তুমি এত তাড়াতাড়ি কেন যাচ্ছ, কিছু কি হয়েছে নাকি? ড্রেন বলে যে একটা ফ্যামিলি আর্জেন্ট ম্যাটার আছে, সেই জন্য আমি এখন যাচ্ছি, সরি তোমাকে আমি আগে থেকে জানাইনি। যেটা শুনে সে বলে যে কোনো ব্যাপার না, ঠিক আছে, তুমি যদি কোনো হেল্প লাগে তুমি সেটা আমাকে বলতে পারো, তুমি কাজও বেশি চাপ নেই তো তুমি সেই নিয়ে চিন্তা করো না। কিন্তু তুমি আমাকে একটা কথা বলো যে কী আর্জেন্ট ম্যাটার, এই ব্যাপারে কি তোমার আমার কিছু হেল্প লাগবে? সেও ড্রেন বলে যে না না সেটা নিয়ে কোনো হেল্প লাগবে না, কারণ আমি অলরেডি এই জিনিসটাকে হ্যান্ডেল করে নিয়েছি, তো তুমি আমাকে আর চিন্তা করতে হবে না, ঠিক আছে? এখন থেকে আমি এবার রিল্যাক্স থাকবো। তো সে বলে যে ওকে ঠিক আছে, সব কিছু ঠিক থাকলেই ঠিক হবে। তারপরে ড্রেনকে দেখানো হয় যে সেই শান্তি টিম হাউসে যায় আর সেখানে যে সে বলে যে আমার সঙ্গে একজনের প্রবলেম হচ্ছে, একটা ঘোষ আমাকে ফলো করছে। তো সেই লিডার তাকে বলতে থাকে যে তোমাকে ও একা ছাড়বে না, ও তোমার কাছ থেকে কিছু নিতে চাইছে সেই জন্য। যেটা শুনে ডেন বলে যে কিন্তু আমি ওনার কী করেছি, ও আমাকে কেন এরকম করছে, তুমি কি আমাকে হেল্প করতে পারবে? তো সেই স্যামনটা তাকে বলে যে তুমি চিন্তা করো না, ও তোমাকে এত তাড়াতাড়ি ছেড়ে তো যাবে না, বাট আমি এমন কিছু করবো যাতে ও তোমাকে আর না বিরক্ত করতে পারে। তুমি আর চিন্তা করো না, আমি তোমাকে হেল্প করব। তুমি যখন এখানে এসেছো তোমার আর কিচ্ছু ভয় নেই, তোমার সব ডেঞ্জারকে আমি কমিয়ে দেবো। আর হ্যাঁ, তুমি যেই যেই মানুষকে ভালোবাসো ও তোমার সেই সব মানুষকেও নিয়ে যেতে চায়, সেই জন্য আমি তোমাকে বলছি তুমি যাদের যাদের ক্লোজ আছে তাদের থেকে একটু দূরত্ব বজায় করে থাকো এখন। যেটা ভেবে ড্রেন বলতে থাকে সেকে যে তুমি চিন্তা করো না আমার ব্যাপারে। সে তাকে বলে যে তুমি কোথায় যাচ্ছ? আচ্ছা, যেই ল্যাব রেজাল্টটার ব্যাপারে আমি বলেছিলাম সেই ব্যাপারটা আমি জানতে পেরে গেছি, তো এখন আমি সার্জারির জন্য যাচ্ছি। আর ফরেন্সিক টেস্ট থেকে যে এভিডেন্সগুলো পেয়েছি সেগুলো ডিএনএ টেস্ট করে আমি ভিক্টিমের থেকে কিছু জানতে পেরেছি, সেটা আমি আমার মনে হয় এরকম ইনফরমেশান আমাদের দরকার নেই। যদি তোমার সঙ্গে কিছু হয়ে যেত বা তোমার যদি হার্ট হতো তাহলে কী হতো বলো তো? আমি জানি না আমি কী করতাম, আমি তোমাকে জাস্ট প্রোটেক্ট করতে চাই, আমি এর বেশি তোমার সঙ্গে কিছু রিজেন্টলি কোনো প্রবলেম দেখতে চাই না। যেটা শুনে থপ বলে যে ঠিক আছে ঠিক আছে, আমি জাস্ট যেটা তোমাকে বলতে চাই তুমি শোনো। আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে উনি আমাকে সেই পুলিশ অফিসারের ব্যাপারে আর কিছু বলতে পারেন নাকি? সামন বললো যে ওনার ছেলে অসুস্থ ছিল আর এই রিচুয়ালসটা উনি ওনার ছেলের জন্যই কমপ্লিট করেছিল। তো আমার
মনে হয় স্যামন বলেছিল যে তুমি নিজে থেকে ওনার খোঁজ করো, যদি তুমি ওনার ছেলেকে খুঁজে পাও তো। এটা শুনে থপ বলে যে আমার মনে হয় এই হসপিটালেই আমাদের খোঁজ করা উচিত, হসপিটাল থেকে আমরা ভালোভাবে জানতে পারবো। তো সে সিংহার কাছে আসে আর তাকে বলে যে আমি তোমাকে বলেছিলাম না যে এটার কেসটার ব্যাপারে, তুমি সেই কেসটার ব্যাপারে এখানে জিজ্ঞাসা করো। তো সিংহা জিজ্ঞাসা করে যে এই সিকাকাত হসপিটালে সব ডকুমেন্টসের ব্যাপারে আমি জানতে চাই, 25 বছর আগে থেকে এই হসপিটালে একজন পার্সনকে আমি খোঁজ করছি যার এখন বয়স মিনিমাম, থপ বলে যে আমার বয়সই হবে, তার ব্যাপারে জানকারি নিতে চাই। যেটা শুনে নার্স বলে যে আমি তোমাকে কেন বলবো। তো সিংহা তখন তাকে দেখায় যে সে পুলিশ অফিসার হয়, তো সেই জন্য সে জানতে চায়। যেটা শুনে নার্স তাকে বলে যে ঠিক আছে, আজকের মধ্যে তো আমি ইনফরমেশান দিতে পারবো না, কিন্তু কালকে আমি দিয়ে দেবো, কারণ আমাকে আগে ডিরেক্টরকে ইনফর্মও করতে হবে। সেই জন্য সিংহা বলে যে ঠিক আছে, আমাদের লোকাল পুলিশকেও জিজ্ঞাসা করতে হবে যদি তারা এই ব্যাপারে কিছু জানে। যেটা শুনে থপ বলে যে একটা চাইল্ডের ব্যাপারে, তার মেডিকেল হিস্ট্রির ব্যাপারে একটা হসপিটালই ভালোভাবে জানবে, তো এখানে আসলেও আমাদের অনেকটা কাজ হবে। তো নার্স তাকে বলে যে কালকে আপনারা আসবেন, তাহলে আমি আপনাদেরকে সব রিপোর্ট দিয়ে দেবো। যেটা শুনে সিংহা বলে যে ওকে ঠিক আছে, আমরা কালকে আসবো আর আপনার কাছকে সব রিপোর্ট কালেক্ট করে যাব। যেটা শুনে নার্স ওকে বলে, তারপরে যে তাকে কালকে দেখা হবে বলে দেয়। যেটা শুনে সিংহা বলে যে ঠিক আছে। তারপরে থোপ বলতে থাকে যে চলো এবার আমাদেরকে যেতে হবে। তো সিংহা তাকে বলে যে আমার মনে হয় আমাদের আজকে রাত্রে এখানেই থেকে যাওয়া উচিত, তারপরে আমাদের কালকে এখানে এসে সব কিছু ফিনিশ করে তারপরে যেতে হবে। যেটা শুনে থোপ বলে যে ও হো, তুমি আজ রাতে এখানেই থাকতে চাইছো, কী ব্যাপার, কি মতলব, অন্য কিছু প্ল্যান করছো না কি? যেটা শুনে তো সিংহা তাকে বলে যে কী প্ল্যান করবো আমি আবার, তুমি ওর মাথায় সবসময় কী উল্টোপাল্টা চলতে থাকে। হ্যাঁ, তুমি না একটা অ্যাক্টিং ক্লাস জয়েন করে নিতে পারতে, তুমি একটা পুলিশ অফিসারের সঙ্গে অ্যাক্টিং করছো। যেটা শুনে থপ বলে যে আমার পুলিশ অফিসার একজন বয়ফ্রেন্ড হয়, সেই জন্য আমি অ্যাক্টিং করছি। যেটা শুনে সিংহা বলে যে কে বয়ফ্রেন্ড তোমার? আমি তোমাকে অলরেডি বলেছি যে এই কেসটা কমপ্লিটলি শেষ হলে তারপরে আমরা এই ব্যাপার নিয়ে কথা বলে দেখবো। যেটা শুনে থপ বলে যে ওকে ঠিক আছে, বলে সে রাগ দেখিয়ে দেয় আর সিংহার সঙ্গে কথা বলে না। তারপরে সে ওখানে একা একাই লিফটের কাছে এসে দাঁড়িয়েছে। সিংহা তো ভাবে যে আর প্রবলেমটা কী, হলোটা কী, এরকম রাগ দেখাচ্ছে কেন। সে তো বুঝতেই পারে না যে রাগ দেখানোর কী ছিল। তারপরে সিনে দেখানো হয় যে তারা হোটেলে আসে, যেখানে আসার পরে তারা বলে যে এখানে আজকে রাতে থাকার জন্য রুম আছে কিনা। তো রিসেপশনিস্ট বলে যে হ্যাঁ আছে, আপনাদের কটা রুম চাই। যেটা শুনে থোপ বলে যে 2টো রুম চাই, বাট সিংহা বলে যে না, একটা রুমই চাই। কারণ তো থোপ বলে যে আমি তোমার সঙ্গে থাকতে চাই না, তো সেই জন্য আমি তোমাকে প্রবলেম দিতে চাই না। বাট সিংহা বলে যে তুমি চুপ করো, আমার কাছে অত পয়সা নেই, আর তাছাড়া গভর্নরের পয়সা অতটাও ওয়েস্ট করার জন্য নয়, ঠিক আছে। তো তাকে বলে যে তুমি তো আমাকে দেখতে চাইছিলে না, সেই জন্য আমি সেপারেট রুম নিতে চাইছিলাম যাতে তোমার প্রবলেম সলভ হয়ে যায়। যেটা শুনে সিংহা বলে যে আমরা এখানে কাজের জন্য এসেছি, তুমি কি ভাবছোটা কি, অন্য কিছু ভাবছো? আলাদা রুমে থাকলেও কী হবে আর একই রুমে থাকলেও কী হবে। যেটা শুনে সে রিসেপশনিস্টকে সরি বলে আর একটা রুমের জন্যই বলে। রিসেপশনিস্ট জিজ্ঞাসা করে যে কিং সাইজ বেড চাই না সিঙ্গেল বেড চাই। তো এটা শুনে সে বলে যে থোপ বলে যে আমাদের আলাদা আলাদা বেড চাই। বাট সিংহা বলে যে না, আমাদের একটা বেড হলেই হবে, যদি আমাদের রাত্রে ঠান্ডা লাগে তাহলে আমরা একে অপরকে জড়িয়ে ধরে ঘুমাতে পারবো। যেটা শুনে থোপ বলে যে বাট তুমি তো একা ঘুমাতে চাও তাই না। তো রিসেপশনিস্ট তাদেরকে চাবি দিয়ে দেয় আর তারপরে তারা ওখান থেকে চলে যায়। রিসেপশনিস্ট ভাবে যে ও এরা মনে হয় কাপলস হয় যাদের মধ্যে ফাইটিং হচ্ছে, এও বিএল ফ্যান ইয়ার। তারপরে সে তারা রুমে আসে, যেখানে আসার পরে থোপ তাকে বলে যে আমি তোমাকে বললাম না যে তুমি আমার থেকে দূরে থাকো, তো কী হয়েছে, তুমি এভাবে কি কিলারকে ধরতে পারবে? কিলারকে যতক্ষণ না ধরছেন ততক্ষণ পর্যন্ত তুমি অফিসিয়ালিও করবে না আমাদের ব্যাপারটাকে। যেটা শুনে সিংহা বলে যে তোমার প্রবলেমটা কি, অফিসিয়ালি হই আর না হই আমরা দুজনে একসাথে আছি, বাট এটা কি যথেষ্ট নয়? তুমি এই ম্যাটারটাকে নিয়ে এত কেন ভাবছো থোপ, এটা কি তোমার কাছে এতটা ম্যাটার করে? যেটা শুনে থোপ বলে যে অ্যাকচুয়ালি এটা আমার কাছে ম্যাটার করতো না, বাট আমি আরেকজনকে এটা ম্যাটারটা দেখাতে চাই, কারণ সে যাতে তোমার পিছনে না পড়ে থাকে। আমি ইন্সপেক্টর কিংয়ের কথা বলছি। যেটা শুনে সিংহা বলে যে থোপ আমি তোমাকে আগেও বলেছি এখনও বলছি, আমি নিজেকে ক্লিয়ার করে দিয়েছি, ও আমাকে নিয়ে কী ভাবে সেটা ম্যাটার করে না, তুমি এরকম পজিটিভ হওয়া বন্ধ করো। যেটা শুনে থোপ বলে যে আমি এতটা পজিটিভ হতে চাই না, বাট আমি জানি না কেন ও কিছু না কিছু রিজনে আমাকে পজিটিভনেসটা দেখাতেই হয়, কারণ ও বারবার তোমাকে জেতার চেষ্টা করছে সেই জন্য। যেটা শুনে সিংহা তাকে বলে যে থোপ তুমি আমার কথা শোনো, ও যতই যেভাবে চেষ্টা করুক না কেন আমি ওর কাছে আর ফিরে যাব না, তুমি আমাকে বিশ্বাস করো। আমি তোমাকে বলছি আমি ওর কাছে আর ফিরে যাব না, ওর চাওয়া না চাওয়ার সঙ্গে আমার কোনো যায় আসে না, ঠিক আছে। আর তাছাড়া আমি এত দূর ড্রাইভ করে এসেছি, আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, আমার পিঠটাও হার্ট করছে। তো থোপ তার কাছে বসে আর একটা ম্যাসাজের ব্যান্ডেজ মানে প্যাকেজ নেয়, সেটা নিয়ে তার পিঠে লাগিয়ে দেয়। তো সিংহা বলে যে তো তুমি এখনও আমার টেক কেয়ার করো তাই না। যেটা শুনে থোপ বলে যে
কে তোমার টেক কেয়ার করে? আমি জাস্ট চাই না যে তোমার হার্ট হোক। যেটা শুনে সিংহা বলে যে এটাকেই টেক কেয়ার বলে। তখনই তাদের বেল বাজে আর সে যে দরজা খুলে সিংহা দেখে যে কিং এসেছে। যেটা দেখে তো থোপ প্রচণ্ড রেগে যায়। সিংহা বলে যে আমার তোমার সঙ্গে কথা আছে। তো কিং তাকে বাইরে ডাকে। তো সিংহা সেই বাইরে আসে। তারপরে সে বলে যে কী ব্যাপার, এখানে কী হয়েছে? কিং বলে যে তুমি জানো আমার বাবা আমার সঙ্গে দেখা করতে এসেছিলো, আর আমার বাবা আমাকে বলছে যে এই কেসটাকে তাড়াতাড়ি বন্ধ করার জন্য। আমি জানি না আমি কী করব। যেটা শুনে থোপ আসে আর বলে যে তোমরা দুজন কি আবার চেষ্টা করছো আমাকে বাকরা বলি বানানোর জন্য? সিংহা বলে যে তোমার বাবাকে তুমি বলে দাও যে সেম জিনিস যদি উনি করেন এইবার ওনাকে পাবলিকের সামনে এনে আমি হেনস্থা করব, কারণ এই কেসে থোপের কোনো যায় আসে না। কিং বলে যে তোমার কি মনে হয় আমি চাই না আমার বাবাকে বলতে? আমি সত্যি এই কেসটাকে ভালোভাবে ক্লোজ করতে চাই, যা যা হয়েছে মানে যে কিলার তাকে ধরে। তো সিংহা বলে যে তাহলে তুমি তোমার বাবার কথা শুনবে না? তুমি কি এখন খুব ভালো পুলিশ অফিসার হতে চাও? কিং বলে যে তুমি এরকম কথা বলা বন্ধ করো, ঠিক আছে? তুমিও তো শিকারকাতে এসেছো না, এভিডেন্স ফাউন্ড করতে, তো আমিও এখানে এসেছি। যেটা শুনে থোপ বলে যে আমরা কিছু জানতে পেরেছি, যে পার্সন এর পিছনে আছে সেই পার্সনের ব্যাপারে আমরা কিছু জানতে পেরেছি, যারা আমরা সেই স্যামের সঙ্গে কথা বলেছি, আর আমরা এখানে লোকাল পুলিশের সঙ্গে কথা বলবো, তারপরে আমরা এখান থেকে অনেক কিছু জানতে পারবো। যেটা শুনে কিং বলে যে আচ্ছা তোমরা কী জানতে পারলে এত দিন ধরে এখানে সার্চ করার পরে? যেটা শুনে আবার সে বললো যে যেই পার্সনটা রিসার্চ করেছিল সে একজন পুলিশ অফিসার ছিল, আর সেই তার ছেলের জন্য করেছিল। আর আমি এই ব্যাপারগুলো তোমাকে পরে এক্সপ্লেন করে আরও ডিটেলসে জানিয়ে দেবো। আমরা এইটুকুনি বাস জানতে পেরেছি যে ওনার ছেলে অসুস্থ। যেটা শুনে কিং বলে যে বাস এইটুকুনি জানার জন্য তোমরা এতদিন ধরে এখানে ওয়েট করলে? তো বলে যে ওনার ছেলে মোটামুটি আমারই বয়সের হবে। তো আমি জানতে চাই যে কে এই ছেলেটা আর কে এই অফিসার? যেটা শুনে কিং বলে যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তার মানে তোমরা বেশি কিছু জানো না, তোমরা জাস্ট এই দুটো কটা ইনফরমেশান জেনেছো, আর তারপরে তোমরা এমন দেখাচ্ছ যেন তোমরা কত কিছু জেনে গেছো। যেটা শুনে সিংহা বলে যে আমি আমার বেস্ট ট্রাই করেছি, এর বেশি আমি আর কিছু জানি না। আর তাছাড়াও কালকে আমার মনে হয় আমার হসপিটালের ব্যাপারে আরও সার্চ করতে হবে, আর ওখানে কি গেলে আমি আরও পেশেন্টের যখন রেকর্ড পাবো তখন আমি আরও জানতে পারবো। তো তুমি কি আমার সঙ্গে ওখানে আসতে চাও? যেটা শুনে কিং বলে যে হ্যাঁ ঠিক আছে, আমি ওখানে আসবো, আমিও দেখতে চাই যে তুমি কী কী ইনফরমেশান পেয়েছো। যেটা শুনে সিংহ বলে যে তাহলে এই ব্যাপারটা তুমি নিজের কাছেই রাখবে, আর কাউকে জানিও না। তো কিং বলে যে কোনো ব্যাপার না, আমি এই ব্যাপারটা নিজের কাছে রাখবো, আমি কাউকে বলবো না, তুমি চিন্তা করো না। আর তাছাড়া যদিও কিছু হয় আমি তোমাকে জানিয়ে দেবো, ঠিক আছে? কালকে সকাল 7টার সময় আমার সঙ্গে দেখা করো, আমরা তারপরে ওখানে যাবো কেসে ইনভেস্টিগেট করতে। তো তারা ওকে বলে। এটা বলার পরে কিং ওখান থেকে চলে যায়, আর থোপ যে একটু জেলাস ফিল করেছিল কিংকে দেখে সে প্রচণ্ড রেগে যায়। তারপরে সে রুমে ফিরে আসে, সিংহা তার কাছে আসে আর বলে যে আমি সত্যি ওকে এখানে ডাকিনি, বিশ্বাস করো ও নিজে থেকে এসেছে। যেটা শুনে থোপ বলে যে আমি তো তোমাকে কিছু বলিনি, তো তুমি কেন আমাকে এক্সপ্লেন করেছো? আর তাছাড়াও আমি এ ব্যাপারে কিছু কথা বলতেও চাই না। সিংহা তাকে বলে যে আমি জাস্ট নিজেকে ডিফেন্স করছি, এর বেশি আর কিছুই না। আর তাছাড়াও তোমার কী হয়েছে, তুমি এত স্যাড হয়ে আছো কেন? যেটা শুনে থোপ বলে যে কিছুই না, ও এখানে কী ব্যাপারে কথা বলতে এসেছিলো? সিংহা তাকে বলে যে ও জাস্ট কাজের ব্যাপারে কথা বলতে এসেছিলো, এর বেশি কিছু না। আর তাছাড়া তুমি একবার ম্যাচিওর হওয়ার চেষ্টা করছো না কেন? তুমি এটা ভাবো না আমি তোমার সাথেই তো আছি। আর তাছাড়াও জাস্ট ওর সঙ্গে একটু কথাই বলেছি, তুমি এই অ্যাটিটিউডটা তো দেখিও না। যেটা শুনে থপ বলে যে তুমি জানো আমি মিলিয়ন বেট লাগাতে পারি যে কিং এখনও তোমাকে লাইক করে, আর ও তোমাকে পাওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করছে। যেটা শুনে সিংহা বলে যে তুমি কি ইনসিকিওর ফিল করছো? তুমি এটা করো না। কিং যাই ভাবুক না কেন এটা তার প্রবলেম, কিন্তু তোমাকে আমি বলছি এখন যেটা আমাদের দুজনের মাঝখানে আছে সেইটা যথেষ্ট, কারণ আমি এখন তোমার সঙ্গে আছি। আর হ্যাঁ, তুমি আমাকে বলেছিলে না যে তুমি আমার সঙ্গে ডেট করতে চাও? তো ঠিক আছে, আমি তোমাকে বলছি একবার এই কাজটা শেষ হয়ে যাক, তারপরে আমি তোমাকে বলবো, তুমি সবাইকে বলতে পারো যে আমরা দুজন অফিসিয়ালি একসঙ্গে হয়ে গেছি। আর কিং হয়তো দেখলে হয়তো খারাপ মনে হয়, কিন্তু ওর মধ্যে প্রচণ্ড স্কিল আছে। তুমি জানো না ও যেই কাজটা করে ও সেটাকে ক্লোজ করেই ছাড়ে। তো সেই জন্য আমাদের এই কেসের ব্যাপারে ওকে দরকার। তো সেই জন্য আমি ওকে আরোই রাখতে চাইছি কাছে। যেটা শুনে থোপ বলে যে সত্যি তুমি সিরিয়াস? যেটা শুনে সিংহা বলে যে হ্যাঁ আমি সিরিয়াসলি বলছি, আর তুমি চিন্তা করো না, আমি ওর সঙ্গে কখনো কোনো রিলেশনশিপে যাব না, আমাদের ব্যাপারটা আমি অনলাইনেও পোস্ট করে দেবো। আর তুমি এখন ঘুমিয়ে পড়ো, আজকে রাতে ঘুমিয়ে পড়ো, কালকে সকালে আমার দিকে তাড়াতাড়ি উঠতে হবে। তো আজকে রাতে তুমি বেডে শুবে। যেটা শুনে থোপ বলে যে না আমি এরকম কিছু করবো না, কালকের জন্য আমাদের এনার্জি দরকার, তার জন্য আমার দিকে এখন ঘুমানো দরকার, আমি নিচেই ঘুমাবো। যেটা শুনে সিংহা তাকে আটকায় আর বলে যে তুমি কোথায় যাচ্ছোটা কোথায়? আমি তোমাকে বললাম না তুমি আমার সঙ্গে বেডেই শুবে? তো তুমি বেডে শোও। যেটা শুনে থোপ বলে যে তুমি এটা কী করছোটা কি? সিংহা আমার হাতে লাগছে, বাট সে শুনে না, তাকে কিস করে। তারপরে পরের দিন দেখানো হয় যে সকাল সকাল উঠে পড়ে আর থোপ তার দিকে তাকিয়ে থাকে। সিংহা বলে যে কী ব্যাপার, কী হয়েছে? তো থোপ বলে যে তুমি কীভাবে অ্যাপ্লাই করছো ক্রিম? হ্যাঁ এইভাবে অ্যাপ্লাই করো বলে সে তার গালে অ্যাপ্লাই করে দেয় আর বলে যে দেখছো এবার তোমাকে বেটার লাগছে।
যেটা শুনে সিংহা বলে যে ও আচ্ছা, অ্যাকচুয়ালি তুমি এই ক্রিমটা রেকমেন্ড করছিলো। যেটা শুনে থপ বলে যে আমি তো জানতাম না যে তুমি এই ক্রিমটাকে এত ভালোভাবে ইউজ করবে বলে, বাট তোমাকে ভালো লাগছে। সিংহা তাকে বলে যে তুমি রেডি হয়ে যাও, কারণ কিং যদি 1 মিনিটও লেট হয় তাহলে ও কত কথা শোনাবে, আর 10 মিনিট বাকি আছে, তো সেই জন্য আমি লেট হতে চাই না। যেটা শুনে থপ বলে যে ওকে ইন্সপেক্টর, আমি এক্ষুনি রেডি হচ্ছি। তারপরে সেখানে দেখানো হয় যে তারা 7টার সময় একদম বাইরে চলে আসে, আর কিংও রুম থেকে বেরিয়ে আসে আর বলে যে বাও সিংহা, তুমি একদম টাইমেই বেরিয়েছো। তো এটা শুনে তো সে বলে যে আগে তো তুমি এত টাইমে আসতে না, যেটা দেখে আমার খুবই ভালো লাগছে। সিংহা বলে যে আমি তোমাকে রিজন দিতে চাই না যার জন্য তুমি আমার উপরে চিল্লাও। কিং বলে যে বাও, তোমার শ্যাম্পুর সেন্টটা তো সেই আগের সেন্টই আছে, তুমি এই শ্যাম্পুটাই পছন্দ করতে, তাই না? তখন থপ বলে যে আসলে আমি ওনার জন্য পিক করেছিলাম, উনি তো এইসব ব্যাপারে ধ্যানই রাখে না, বাট আমি এইসব ছোটো ছোটো ডিটেলসের ব্যাপারেও ধ্যান রাখি, যাতে সিংহার কোনো রকম প্রবলেম না হয়। যেটা শুনে কিংয়ের একটুও ভালো লাগে না। তো থপ বলে যে হসপিটালের ব্যাপারটা কী হলো? যেটা শুনে কিং বলে যে আমি অলরেডি অ্যারেস্ট ওয়ারেন্ট বের করে নিয়েছি, আর আমরা এখন ওখানকেই যাবো, ডিরেক্টর কনফার্ম করে দিয়েছে আমাদের সঙ্গে ফোকাস করবে বলে। তারপরে একটা পার্সনকে দেখানো হয় যে বলে যে এখানে 25 বছরের সব মেডিকেল রিপোর্ট আছে, তোমরা জাস্ট সিলেক্ট করে নাও তোমাদের কী কী দরকার, আর যদি কোনো কোশ্চেন লাগে তো তোমরা আমাকে জানিও। যেটা শুনে তারা ওকে বলে, তো সেই পার্সনটা বাইরে বসে থাকে। তারপরে সে দেখানো হয় যে থোপের মনে হয় যেন তাকে কেউ পিছন থেকে দেখছে, সে যখন ঘুরে থাকে সে কাউকে দেখতে পায় না। সিংহা জিজ্ঞাসা করে যে কী হলো থোপ? থোপ বলে যে কিছুই না, আমার জাস্ট এমনি ঘুরে তাকাচ্ছিলাম। তো সিংহা বলে যে ও ঠিক আছে। তো থোপ বলে আমার মনে হয় আমি অন্য কিছু ইমাজিন করছি। তখনই দেখানো হয় যে সেই ঘোষটা মানে থোপের যে আন্টি হয় তাকে পা টেনে সিঁড়ি থেকে ফেলিয়ে দেয়। আর এখানে থোপকে দেখানো হয় যার কাছে কিং বলে যে আমি পেয়ে গেছি একজনের পার্সনকে। তারপরে সে একটা পার্সনকে খুঁজে পায় কি বন প্রিম নামে, যাকে সে এখানে নার্স ছিল, তো তার ব্যাপারেই সে খুঁজে পায় কিছু জিনিস, আর তার বার্থ ডেট সব কিছু পেয়ে যায়, যার ছেলেও ছিল। এই হয় পুলিশ অফিসার, যার রেকর্ড তারা পেয়ে গিয়েছিলো মেডিকেল রেকর্ডের মাধ্যমে। তারপরে দেখানো হয় যে তারা বুঝে থাকে, কিন্তু এইটুকুনি জানলেই হবে না, এখানে লোকাল পুলিশের কাছেও যেতে হবে, আর উনি কেন এত তাড়াতাড়ি ডিসঅ্যাপিয়ার হয়ে গেল সেটাও জানতে হবে। 25 বছর আগে কী হয়েছিল সেই সব কিছু আমার দিকে এক ধার থেকে জানতে হবে, আর আমরা কিছুই বুঝতে পারবো না। যেটা শুনে কিং বলে যে তো তুমি কী করবে এখানে, আমরা আর কার কাছে যাব, তোমার কি মনে হয় যে আমাদের আর কী রাস্তা আছে? যেটা শুনে সিংহা তাকে বলে যে ওই পার্সনটা কোথায় আছে আমাদেরকে জানতেই হবে। আর এখানে কিংকে দেখানো হয় যে সেই পার্সনটাকে ডাকে আর বলে যে এই পার্সনটাকে কি তুমি কোথাও দেখেছো যার নাম বোন প্রিম? যেটা শুনে সেই লোকটা বলে যে হ্যাঁ, এই নামটা তো আমার শোনা শোনা লাগছে, বাট এখানে কোনো অ্যাড্রেস লেখা নেই, অন্য কিছু লেখা নেই, কিন্তু আমার মনে পড়ছে না ঠিকভাবে। তো কিং তাকে বলে যে ভালোভাবে মনে করো। সিংহা বলে যে যদি কোনো ছোটো ডিটেলসও তুমি পাও তাহলেও চলবে। যেটা শুনে সেই লোকটা বলে যে ঠিক আছে আমি ভাবছি। তারপর সে বলে যে এই নামটা যেন শোনা শোনা লাগছে, ও এটা তো একটা নার্সের নাম ছিল, যাকে আমরা ডাকতাম এই নামেই, চাবা বলে। চাবা বলে আমরা এই নার্সটাকে ডাকতাম, আর ওর হাজব্যান্ড মনে হয় পুলিশ অফিসারই ছিল। দাঁড়াও, আমাকে একটু সময় দাও বলে সে তাকে আরও দেখায় কিছু ডকুমেন্টস, বলে যে দেখো 25 বছর আগে আমার একটু একটু মনে আছে যে ও চাবা হঠাৎ করে এখান থেকে চলে যায় কাজ ছেড়ে। তো কিং জিজ্ঞাসা করে যে এটা তো অনেক বছর আগেকার কথা, তোমার এখনও কেন মনে আছে? তোমার কি মনে আছে যে ওই নার্সটা কোথায় গিয়েছিল, বা তোমাদের হোম টাউনে গিয়েছিল কিনা, ও এখন কোথায় আছে? যেটা শুনে সেই লোকটা বলে যে না, চবা এখন কোথায় আছে জানি না, ও সাডেনলি হসপিটাল থেকে সব কিছু ছেড়ে দিয়ে চলে গিয়েছিলো, সেই জন্য মনে আছে ওকে সবার। আর তাছাড়াও কী হয়েছিল তারপরে কোথায় আছে সেটা আমরা জানি না। যেটা শুনে থোপ শকড হয়ে থাকে। তো সিংহে জিজ্ঞাসা করে কী হয়েছে? তো থপ বলে যে জানি না, যেই পার্সনটাকে আমরা খুঁজি সেই পার্সনটা সেম এই ঘোষটার মতনই দেখতে, তো সেই জন্য আমার মনে হচ্ছে কিছু না কিছু গণ্ডগোল আছে। কিং বলে যে যদি আর কিছু ইনফরমেশান পাও এর ফ্যামিলি বা অন্য কিছু ব্যাপারে, তো প্লিজ তুমি আমাদেরকে জানাও, আমরা এভিডেন্স চাই। যেটা শুনে সে লোকটা বলে যে সত্যি কথা বলতে আমি শুধু জানতাম যে ওর হাজব্যান্ড পুলিশ অফিসার হয়, আর এর ব্যাপারে আমি আর বেশি কিছু জানতাম না। ও কোথায় আছে বা কী হয়েছে সেসব আমরা জানি না, গোটা হসপিটাল এই ব্যাপারে জানতো। যেটা শুনে তারা তাকে থ্যাঙ্কস বলে, আর তারপরেই থপের কাছে একটা ফোন আসে, সে ফোন রিসিভ করে। তো সে বলে যে ও হ্যাঁ, আন্টি পড়ে গেছে, ঠিক আছে আমি এক্ষুনি আসছি, তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি চলে আসবো। তারপরে সে ফোন রাখে। তো সিংহা জিজ্ঞাসা করে কী ব্যাপার, কী হয়েছে? থোপ তাকে বলে যে আন্টি পড়ে গেছে, আর যার জন্য তার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাকে যেতে হবে। যেটা শুনে সিংহা তাকে বলে যে আমিও তোমার সঙ্গে আসছি, তুমি চিন্তা করো না। তো কিং তাকে মানা করে যে না, তুমি যদি এখান থেকে চলে যাও তাহলে এই কেসটাকে কে সলভ করবে, হ্যাঁ? তো থোপ বলে যে হ্যাঁ ঠিকই বলেছে, আমি নিজে থেকে সামলাতে পারবো, তোমাকে আসতে হবে না। তো সিংহা তাকে বলে যে তুমি শিওর, তুমি সত্যি হ্যান্ডেল করতে পারবে তো? থোপ কোনো ব্যাপারে চিন্তা করো না, যদি কিছু হয় তুমি আমাকে জানিও। তো থোপ বলে যে ওকে ঠিক আছে, তুমি চিন্তা করো না, তুমি জাস্ট আমাকে বিশ্বাস করো, কিছু হলেই আমি তোমাকে জানাবো।
আর তুমি এখানে থাকো, তোমাকে এখানে বেশি ইম্পর্টেন্ট। এটা শুনে সিংহা বলে যে যদি সত্যি কিছু হয় তুমি আমাকে জানিও, আমি সঙ্গে সঙ্গে পৌঁছে যাব, ঠিক আছে? তো সে ওকে বলে। তারপরে সিন দেখানো হয় যেখানে তারা লোকাল পুলিশ স্টেশনে চলে আসে, সিংহা আর কিং। আর সেখানে আসার পরে তারা তাদের আইডি দেখায়, তারপরে বলে যে আমরা একজন পার্সনকে খুঁজছি, সে স্পেশাল ইনভেস্টিগেশন ডিভিশনে কাজ করতো। তো যেটা দেখে সেখানে যে ইন্সপেক্টর, তারা বলে যে ও হ্যালো ইন্সপেক্টর, ঠিক আছে আমি আপনাদের সঙ্গে কোঅপারেট করতে রাজি আছি, বাট আমি এই ব্যাপারে বেশি কিছু জানি না। যেটা শুনে সিংহা তাকে বলে যে তো আমরা কার কাছে খোঁজ করবো, আমরা ইনফরমেশন চাই। তো তুমি আমাদেরকে বলো যে 25 বছর আগে এখানে কে কাজ করতো, আমরা 7 বডি স্যাক্রিফাইসের ব্যাপারে কথা বলতে চাই। যেটা শুনে সেই ইন্সপেক্টরটা বলে যে ও এই কেসটা তো আমার মনে আছে, কারণ এটা এত বড় কেস ছিল, তো এই কেসটা তো মনে থাকবে। কিন্তু এই কেস নিয়ে যারা কাজ করেছিল তারা সবাই ট্রান্সফার হয়ে গেছে, বাট শুধু একজনই এখানে রয়ে গেছে, সার্জেন্ট কেট। উনি ওই ভিতরে স্টোর রুমেই আছে, উনি হয়তো কিছু জানতে পারবেন। তো দাঁড়ান, আমি ওনাকে ডেকে দিচ্ছি, আপনারা ওনার সঙ্গে কথা বলুন। যেটা শুনে সিংহা বলে যে ঠিক আছে, ওকে ডাকো। তো সেই ইন্সপেক্টরটা বলে যে কিন্তু আমি যদি ওনাকে এখন এই সময় ডাকতে যাই উনি প্রচণ্ড রেগে যাবে, কারণ ওনাকে যদি হঠাৎ করে কেউ ঘুম থেকে ডাকে তো ওনার খুব বিরক্ত লাগে। সেই জন্য আমার মনে হয় আপনাদেরই যেয়ে ওনাকে ডাকা উচিত, উনি রেকর্ড রুমে আছে। তারপরে দেখানো হয় যে সার্জেন্ট কেটকে ঘুমিয়ে থাকে, তাকে কাছে কিং আসে আর তাকে তুলে আর বলে যে তোমার সঙ্গে আমার কথা বলতে চাই। তারপরে তারা তাদের আইডি দেখায়, যেটা দেখে সে একদম ভদ্র হয়ে যায় আর বলে যে হ্যাঁ হ্যাঁ বলুন, কী জানতে চান। কিং বলে যে আমরা জাস্ট একটা ইনফরমেশান জানতে চাই, তুমি এই পার্সনটাকে চিনো কি না। তারপরে সে ডকুমেন্টস দেখায় আর নাম দেখিয়ে বলে যে এনাকে চিনো, এনার হাজব্যান্ড একজন পুলিশ অফিসার ছিল, তোমার কি মনে হচ্ছে তুমি এই নামটা শুনেছো কোথাও? যেটা শুনে সেই লোকটা বলে যে মানে অফিসার কিট বলে যে না আমি চিনিনি। যেটা শুনে কিং তাকে বলে যে আরেকবার ভালোভাবে দেখো, নাহলে আমি হেডকোয়ার্টারে তোমার নালিশ করে দেবো যে তুমি কাজের টাইমে ঘুমাচ্ছিলে আর তুমি আমাদের সঙ্গে কোনো কোঅপারেটও করছিলে না। যেটা শুনে ইন্সপেক্টর কিট বলে যে না না, আমার মনে হয় আমার চোখে নেই, ভালোভাবে দেখতে পাচ্ছিলাম না, আমি কি আরেকবার দেখতে পারি? বলে সে কী করে আবার সেই ফোনে চেক করে, যেটা চেক করার পর সে বলে যে আমার মনে হচ্ছে যেন আমি কোথাও দেখেছি। বন্ড প্রিম, এই টাইটেলটা যেন শোনা শোনা লাগছে, এই কোথায় শুনেছি। তারপর সে বলে যে ও হ্যাঁ, এটা তো সার্জেন্ট আতিকুনের ওয়াইফ। যেটা শুনে তারা বলে যে হ্যাঁ, তুমি এনাকে চিনো? তো সে বলে যে হ্যাঁ, ওনাকে আমি একটু চিনতাম, কারণ উনি এখানে সার্জেন্টের কাজ করতেন, সেই জন্য আমরা জানতাম। আর উনি, সরি বাট বেশি কিছু আমি জানি না ওনার ব্যাপারে। আচ্ছা তুমি আমাকে দাঁড়াও, আমি ওনার ব্যাপারে একটা ডকুমেন্টস বের করি। যতদূর আমার মনে আছে এখানে একটা ডকুমেন্টস ছিল ওনার লাইফ স্টোরির ব্যাপারে। তারপরে সে একটা ডকুমেন্টস খুঁজে পায় যেটা প্রচণ্ড খারাপ অবস্থায় ছিল, আর বলে যে এটার বেশি আমি জানি না, আতিকুন অনেক দিন আগেই মারা গিয়েছিল। তারপরে এখানে থপকে দেখানো যে তার আঙ্কেলের কাছে আসে আর বলে যে আঙ্কেল কী হয়েছে আন্টি? তো সে বলে যে তোমার আন্টি মনে হচ্ছে ভালো বন্ধ করো, আর তাছাড়া এটা মনে হয় তোমার আন্টিরই ব্যাড লাক হবে, এর বেশি আর কিছুই না, তো তুমি এইসব নিয়ে ভাবা বন্ধ করো। আর তুমি এসেছো এটার জন্য আমি প্রচণ্ড খুশি হয়েছি, আর তাছাড়া তোমার বাবা যাওয়ার পর থেকে তুমি আমাদের সঙ্গে তো দেখাও করতে না। তো এটা শুনে সে থোপ জিজ্ঞাসা করে যে আন্টি তুমি যে ঘোষটা দেখেছিলে সেটা কি কোনো ফিমেল ঘোষ ছিল? তো আন্টি হ্যাঁ বলে। তো থোপ কী করে তার ফোন থেকে একটা স্কেচ বের করে আর তাকে দেখায়, বলে যে তুমি প্লিজ এটা দেখো তো স্কেচটায় যেরকম আছে সেরকম কিনা। যেটা দেখে আন্টি হ্যাঁ বলে। তারপরে পুলিশ স্টেশনে দেখানো হয় যেখানে কিংরা যেতে থাকে, তো সেই সার্জেন্ট আসার বলে যে আমি আরও কিছু ইনফরমেশান পেয়েছি, নাও তোমরা যদি দেখো এটা থেকে কিছু খুঁজে দেখতে পারো। তারপরে সে বলে যে এই ব্যাপারটা নিয়ে আমি বেশি কিছু তো জানি না, বাট অনেকে বলেছিল যে ওনার ওয়াইফও মারা গিয়েছিলো, কিন্তু কেন কিসের জন্য আমরা সেটাই জানি না। তো সেই জন্য আপনি এই সব ব্যাপারে যদি আরও সার্চ করেন তাহলে জানতে পারবেন যে কী কারণের জন্য উনি মারা গিয়েছিলেন। যেটা শুনে সিংহা তাকে বলে যে তোমার আর কিছু মনে নেই এই কেসের ব্যাপারে? যেটা শুনে সেই সার্জেন্ট কেট বলে যে না আমার আর কিছু মনে নেই, যতটুকু আমার মনে ছিল আমি তোমাদেরকে বলে দিয়েছি, আমি যদি এর বেশি আর কিছু মনে করতে পারি তো তোমাদেরকে জানাবো, এর বেশি আমার এখন আর মনে নেই। আমার জাস্ট মনে আছে উনি অনেক বছর আগে মারা গিয়েছিলেন, আর ওনার কোনো রিলেটিভসরাও আসেনি, সেই জন্য আমরা কোনো বডি পাওয়া মানে রিলেটিভস নেই বলে সেই কেসটাকে ক্লোজ করে দিয়েছিলাম। তো সেই জন্য এই ব্যাপারে আমি আর কিছু জানি না। যেটা শুনে কিং বলে যে ঠিক আছে, আপনি অনেকটা সাহায্য করেছেন, এবার এই ইনফরমেশানগুলো থেকে আমরা আরও কিছু বের করতে পারবো, চলো ঠিক আছে এখান থেকে যাওয়া যাক। তারপরে সে বলে যে ঠিক আছে আমরা এখন এখান থেকে যাচ্ছি। অফিসার মানে ইন্সপেক্টর কিট বলে যে ঠিক আছে, যদি আমি আরও ফাইল খুঁজে দেখবো, যদি কিছু খুঁজে পাই তো আপনাদেরকে জানাবো 20 ইয়ার্স আগে কী হয়েছিল। আর তাছাড়া আমার মনে হয় অত দিনের ফাইল সেখানে থাকবেও না, কারণ যেহেতু ওটা 20 বছরের ঘটনা। তারপরে তারা বাইরে চলে আসে যেখানে কিং তাকে পিছন থেকে বলে যে কী ব্যাপার, তুমি এত তাড়াহুড়ো করে যাচ্ছ কেন? তো সেই ইন্সপেক্টর কিট বলে যে আমি পেয়ে গেছি একটা ডকুমেন্টস। তো সে আরেকটা ডকুমেন্টস নিয়ে ছুটে আসে, আমরা সত্যি খুব খুশি।
আর এখানে আমাদের সিংহা আর কিংকে দেখানো হয় যে সেই ইন্সপেক্টর কেটের সঙ্গে বসে ড্রিঙ্ক করতে থাকে আর তাকে জিজ্ঞাসা করতে থাকে যে এই ব্যাপারে আর কী কী হয়েছিল। তো সে বলতে থাকে যে অনেক বছর হয়ে গেছে, তো সেই জন্য আমি বেশি কিছু তো জানি না, বাট আমার মনে হয় যে ওর ওয়াইফ পালানোর চেষ্টা করেছিল, বাট যেতে পারেনি কারণ ওখানে বাচ্চাও ছিল। ওর হাজব্যান্ড ওকে খুবই মেরেছিল। আমি বেশি কিছু ডিটেলসে তো জানি না, বাট আমি যতদূর শুনেছি এগুলোই সবাই বলতে থাকে। এর বেশি আর কেউ ওই ফাইটের মধ্যে জড়ায়ও নি, আর ওর ওয়াইফের সঙ্গে কী হলো সেটা দেখতেও যায়নি। আমার মনে হয় ওই ইন্সপেক্টরটা নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছিল আর তার ওয়াইফকে এতই মারছিল যে সে মেরেই ফেললো। এইভাবে সিস্টেমে সত্যিই কোনো ডাটা নেই, কারণ আগেকার যুগে তো আর এত কম্পিউটার ল্যাপটপ ছিল না, সেই জন্য। তো এটা শুনে কিং বলে যে তুমি আর কিছু জানো ভিক্টিমের ফ্যামিলির কোনো কিছু ব্যাপারে ডিটেলস? এটা শুনে সেই ইন্সপেক্টর কিট বলে যে না, আমি রিয়েলাইজ করলাম যে ওইটা অনেক বছর আগে ওনারা মারা গিয়েছিলো, তো সেই জন্য আমি এর ব্যাপারে কিছু জানি না। আর এই এরিয়াটা আমার একটু চেনা ছিল বলে আমি ওর ওয়াইফকে দেখে চিনতে পেরেছি, নাহলে ওর কোনো রিলেটিভসও নেই যার ব্যাপার থেকে তুমি খোঁজ নিতে পারবে। তো সেই জন্য আমি রুমার্সে যা শুনেছি সেটাই তোমাকে বলছি, এর বেশি আর কিছুই না। এটা শুনে সিংহা বলে যে ও আচ্ছা, তুমিও এটা শুনেইছো তারপরেই তুমি আমাদেরকে জানাচ্ছ? তো সে বলে যে হ্যাঁ, কারণ আমি বেশি কিছু তো জানি না, আমি শুধু এইটুকুনি জানি যে ওর ওয়াইফের সঙ্গেও ঝগড়া হয়েছিল, তারপরে ওর নাকি কোনো অ্যাফেয়ার ছিল নার্সের সঙ্গে, এটা ওর ওয়াইফ জেনে গিয়েছিলো, তারপরে ওদের মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়েছিল আর এই জন্যই প্রপারলি চবা হয়তো এখান থেকে চলে গিয়েছিলো। তো এটা শুনে সে ওখানেই বেহুশ হয়ে যায়। কিং বলে যে একে দেখে মনে হবে যেন এ মাতাল, কিন্তু এই যে ইনফরমেশানগুলো দিল এটা সত্যিই কাজের আছে। তো সেই জন্য আমাদেরকে এখনও কোশ্চেন করতে হবে, মককে বলতে হবে যে কে এই নার্স, নাম চবা, তার ব্যাপারে খোঁজ নিতে। তো সিংহার কাছে ফোন আসে থবের, সে ফোন তুলে আর বলে যে হ্যালো, তুমি কোথায় আছো? তো থব বলে যে আমি হসপিটাল থেকে বেরাবো, কিন্তু সে যখন ডোর খুলতে যায় সে দেখে যে ডোর ওপেনই হচ্ছিল না, যেটা দেখে সে ভয় পেয়ে যায় আর হসপিটালের লাইট সব বন্ধ হয়ে যায়। তারপরে সে পিছন ঘুরে আসছে, দেখতে পায় যে একটা পার্সন দাঁড়িয়ে আছে। যখন সে সেখানে কাছকে যায় তখনই সে সেই ঘোষটাকে একটু দেখতে পায়। আর এখানে এপিসোড শেষ হয়ে যায়। আজকের জন্য এটুকুনি ছিল গাইস, টাটা, বাই বাই।